মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। বাজেটকে শিল্প ও ব্যবসা বান্ধব বলছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলে শিল্প টিকিয়ে রাখতে নীতি, বিদ্যুৎ ও প্রণোদনার দাবি। পার্বত্য বান্দরবানে পানির জন্য হাহাকার, শুকিয়ে যাচ্ছে ঝর্ণা ও ছড়া। কুয়ার অনিরাপদ পানি পাহাড়িদের একমাত্র ভরসা। এবং আলুর পর এবার বোরো চাষে লোকসানে জয়পুরহাটের কৃষক। শ্রমিক সংকট সহ আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচ। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির গুলিতে ভারতের এক চোরা কারবারি আহত হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শনিবার রাত 10:30টার দিকে টহলের সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের সদস্যরা। এই সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে একজন চোরা কারবারি আহত হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নবীন হাসান। নবীন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হচ্ছে এবং তা প্রতিরোধ করা হচ্ছে। তো পুশিন প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিজিবি নজরদারি কতটা বেড়েছে, জানাবে সেখানকার সার্বিক পরিস্থিতি। সাথী, আপনি জানেন যে ঠাকুরগাঁও একটি সীমান্তবর্তী এলাকা। এই ঠাকুরগাঁয়ের প্রায় 125 কিলোমিটার জুড়ে কিন্তু ভারতীয় সীমান্ত। আমরা দেখেছি যে গত 6 জুন ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্ত দিয়ে কিন্তু 11 জনকে পুশিং করার চেষ্টা করা হয় এবং এটি কিন্তু বিজিবি রুখে দেয়, অর্থাৎ পুশিং ব্যর্থ হয়। এই পুশিং করার প্রায় 48 ঘন্টা পরও কিন্তু সীমান্ত রেখা জিরো লাইনে ছিল ওই 11 জন। পরবর্তীতে কিন্তু 48 ঘন্টা পর রাতের বেলা, গভীর রাতে সার্চ লাইট বন্ধ করে কিন্তু তারা ওই 11 জনকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা দেখেছি এরপর থেকে কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, রাতের বেলা টহল দিচ্ছে এবং তাদের যে নিয়মিত টহল, সেই টহলগুলো তারা বৃদ্ধি করেছে। আমরা দেখেছি বিজিবির পাশাপাশি কিন্তু বিজিবির সাথে কাজ করছে আনসার ব্যাটালিয়ন এবং গ্রামবাসী। আমরা দেখছি যে তারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে এবং বিজিবি বলছে যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছে, কোনো প্রকার পুশিন হতে তারা দিবে না। আপনি জানেন যে ঠাকুরগাঁয়ে প্রায় 125 কিলোমিটার মতো যে সীমান্ত রয়েছে, এখানে কাজ করছে ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়ন এবং দিনাজপুরের 42 ব্যাটালিয়ন। দুই অধিনায়কের সাথেই আমার কথা হয়েছে। তারা বলছে যে তাদের যে নিয়মিত টহল ছিল সেই টহলগুলো বৃদ্ধি করা হয়েছে এবং তারা দিন রাত গ্রামবাসীকে সাথে নিয়ে এবং আনসার বাহিনীকে সাথে নিয়ে কিন্তু তারা টহল বৃদ্ধি করেছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সদা প্রস্তুত হয়েছে। আমি বলি যে গত 6 জুন যে তারা 11 জনকে পুশিং করেছিল, এই গত 6 জুন যে বিএসএফ 11 জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছিল, হ্যাঁ, এরপরে কিন্তু তারা সুন্দর রেখা অবস্থান করছিল। এর মধ্যে কিন্তু শিশু ছিল এবং নারী ছিল এবং একজন গর্ভবতী নারীও ছিল। আমরা দেখেছি যে তারা 48 ঘন্টা যে সীমান্তে অবস্থান করছিল, অনেকটা মানবতর জীবনযাপন করেছে এবং তারা তাদের খাবার পানি সংকট ছিল, তাদের খাবারের সংকট ছিল। আমরা দেখেছি যে গ্রামবাসীরাও কিন্তু তাদের খাবার সরবরাহ করেছে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু তাদেরকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আমরা বিজিবির সাথে কথা বলেছি যে ওই 11 জন আসলে কি অবস্থায় রয়েছে, তাদেরকে কি বিএসএফ পুলিশে হস্তান্তর করেছে নাকি তাদের গ্রামে ফিরিয়ে দিয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর আমরা বিজিবির কাছ থেকে পাইনি। সাথী, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ নবীন। শনিবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে শেরপুরের নদ নদীর পানি। তবে বৃষ্টিপাত বাড়লে উজানের পানিতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। শেরপুরের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এস এম জুবায়ের। জুবায়ের, বৃষ্টিতে এই মুহূর্তে হচ্ছে না, তো হচ্ছে যে স্থানীয়রা যে আশঙ্কা করছে যে বন্যা হতে পারে, এ ব্যাপারে আসলে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। সাথে আসলে শেরপুরের 3টি উপজেলা, সীমান্তবর্তী 3টি উপজেলা, সেই 3টি উপজেলায় আসলে পাহাড় বেষ্টিত এবং
যখনই উজানে ভারতের উজানের দিকে বৃষ্টি হয় তখনই আসলে এই নদীগুলো হঠাৎ করে ফুলে ফেটে ওঠে এবং কোনো কিছু বোঝার আগেই আসলে চারিদিকে প্লাবিত হয়ে যায়। তো আসলে গত কয়েকদিন যাবৎ ভারতের মেঘালয় রাজ্যের তুরা, ডালুই সহ বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাতের ফলে এবং স্থানীয়ভাবেও কিন্তু আসলে বেশ কয়েকবার ভারী বৃষ্টি হয়েছে। ফলে দু একদিন পর পরই নদীগুলোর হচ্ছে পানি বৃদ্ধি পেয়ে যায় এবং চেল্লাখালী, মহারশী এবং সোমেশ্বরী নদীটি নাব্যতা কম থাকায় এই তিনটি নদী আসলে অল্প একটু পানি আসলেই বিপদসীমার উপরে উঠে যায় এবং নদীর পার উপচে আসলে এলাকায় পানি প্রবেশ করে। এখন পর্যন্ত গত মে মাস এবং জুন মাসের এই কয়েকদিনের মধ্যে যে ৩-৪ বার পাহাড়ি ঢলের ফলে যে পানি এসেছিল সেই পানিগুলো দিয়ে জেলার সব নদ নদী, খাল বিল সবকিছু আসলে টাইটুম্বু হয়ে রয়েছে। ফলে হচ্ছে স্থানীয়রা যেটি আশঙ্কা করছে যে যদি আবারও পাহাড়ি ঢলের ঘটনা ঘটে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া আসলে গতকাল যে পানি এসেছিল সেই পানিতে কিন্তু ঝিনাইগাতি সদর বাজারে হাঁটু সমান পানি উঠে যায় এবং হচ্ছে যে প্রতি বছর যেটি আমরা বলে থাকি যে ঝিনাইগাতির দুঃখ মহারশী, সেই মহারশী নদীর আসলে কাঁচা যে পার রয়েছে সেটি ভেঙে যায় এবং ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। গতকালও সেটি হয়েছে যে দিঘির পাড় এলাকা রয়েছে ঝিনাইগাতির, সেখানে বেশ কিছু জায়গায় আসলে বাঁধ ভেঙে যায়। পরবর্তীতে আসলে স্থানীয়রা সেখানে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেটি ব্যর্থ হয় এবং পরবর্তীতে সেটি দিয়ে পানি প্রবেশ করে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, প্রতি বছরই কথা বলি। আসলে তারা প্রতি বছর এরকম ভেঙে গেলে সেখানে জরুরি মেরামতের কাজ করে, কিন্তু আসলে এখানে স্থায়ী কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। ফলে প্রতি বছর এরকম যখন পাহাড়ি ঢল আসে তখনই ঝিনাইগাতির মানুষকে পানিতে ডুবতে হয়। বড় শঙ্কায় যেটি রয়েছে সেটি হচ্ছে কৃষকরা খুব দুশ্চিন্তায় রয়েছে, যেহেতু আসলে এখন যে ধানের বীজতলা রোপণ করার কথা সেটি তারা করতে পারছেন না, যেহেতু মাঠঘাট সব চারিদিকে পানি। আসলে এই পানিটি যদি দ্রুত সময় নেমে না যায় তাহলে কিন্তু আসলে কৃষকরা এই ধান লাগাতে পারবেন কিনা সঠিক সময়ে এবং ফলন কতটুকু হবে সেটি নিয়ে শঙ্কায় রয়েছে। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাথেই শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল আকস্মিক বন্যার সবশেষ খবর। ধন্যবাদ জুবায়ের। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে সামনে রেখে ঘোষিত বাজেটকে শিল্প ও ব্যবসা বান্ধব বাজেট বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। বাজেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে উল্লেখ করে অর্থ ছাড়, আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার পেয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়ন। ছোট বড় 40টি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিপরীতে রাখা হয়েছে 11,628 কোটি টাকার বড় অঙ্কের বরাদ্দ। গত অর্থবছরের মূল বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল 9,404 কোটি টাকা। সেই হিসেবে এবার চট্টগ্রামের বরাদ্দ বাড়ল 2,224 কোটি টাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনালের মতো মেগা প্রকল্পের কারণে এবারও বরাদ্দের সিংহভাগ 4,363 কোটি টাকা পেয়েছে বন্দর। ওয়াসার মেগা প্রকল্পে দেয়া হয়েছে 760 কোটি টাকা ও কর্ণফুলী নদীর উপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতু নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 697 কোটি টাকা। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে, কৃষক কার্ড থেকে শুরু করে, জেলে কার্ড থেকে শুরু করে প্রবাসীদের জন্য যে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা যেটা উন্নয়নের চেষ্টা করা হচ্ছে আগের তুলনায়, এটা একটা সুষম এবং বাজেট বলে আমরা মনে করতেছি। তবে জলাবদ্ধতা নিরসন ও ফ্লাইওভারের মতো মেগা প্রকল্প শেষ পর্যায়ে থাকায় কমেছে সিডিএর বরাদ্দ। রাখা হয়েছে 778 কোটি টাকা। সিটি কর্পোরেশনের 5টি প্রকল্পের মধ্যে 3টিতেই কোনো বরাদ্দ পায়নি। গত বছরে 700 কোটি টাকা দেয়া হলেও এবারের পরিমাণ মাত্র 380 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে 17 বছরের যে জঞ্জাল বাংলাদেশের উপর দিয়ে গিয়েছিল, সে তার পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা
এই বর্তমান সরকারকে নিয়ে বাজেটকে নিয়ে সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে আমরা আশা করি। ব্যক্তি করদাতাদের টার্নওভার করের আওতামুক্ত সীমা 3 কোটি থেকে বাড়িয়ে 4 কোটি টাকা ও ব্যাংক স্থিতির ক্ষেত্রে আবগারি শুল্ক বহতির সীমা 3 লাখ থেকে বৃদ্ধি করে 4 লাখ টাকা করায় সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হবে জানান বিশেষজ্ঞরা। দেখুন, যত বেশি বাজেট বড় হবে তত বেশি আমাদের ট্যাক্সের লাইবিলিটি আমাদের উপর আসবে। সেই ক্ষেত্রে আমি মনে করি কর যারা দিচ্ছেন তাদের উপর আরও বেশি চাপাচাপি না করে করের আওতাটাকে, করের নেটটাকে, করের জালটাকে যদি আর কি সম্প্রসারিত করা যায়, আর যারা করের আওতার বাইরে রয়েছে বা তারা আসলে কর দেওয়াটা উচিত। ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব 80 কিলোমিটার কমানো, শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বাস্তবায়নের পরামর্শ ব্যবসায়ী নেতাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রাকৃতিক গ্যাস নেই, তাই গড়ে ওঠেনি ভারী শিল্প। বিদ্যুৎ আর জ্বালানি তেলের উপর নির্ভরশীল রংপুরের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেখানেও পড়েছে অশুভ ছায়া। বেড়েছে জ্বালানি তেলের দাম, এরপর বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দামও। তার চ্যালেঞ্জের মুখে আঞ্চলিক অর্থনীতি। উত্তরের শিল্প টিকিয়ে রাখতে বিশেষ নীতি, বিদ্যুৎ সহায়তা ও আঞ্চলিক প্রণোদনার দাবি উদ্যোক্তাদের। জ্বালানির মূল্যবৃদ্ধির অভিঘাতের মধ্যেই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি নতুন দাম 10 টাকা 63 পয়সা এবং ক্ষুদ্র শিল্পে 12 টাকা 73 পয়সা। বিদ্যুতের এই দাম বৃদ্ধি উদ্বেগ ছড়িয়েছে উত্তরের গ্যাস সুবিধা বঞ্চিত প্রায় 1,500 ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মাঝে। কাঁচামালের দামের লাগামহীন ঊর্ধ্বগতি, উচ্চ সুধার ও মূল্যস্ফীতির প্রভাবে আগে থেকেই যারা ছিলেন চাপে। নতুন করে বিদ্যুতের বাড়তি ব্যয় শিল্পের টিকে থাকাকেই এখন ফেলেছে চ্যালেঞ্জের মুখে। মূল্যবৃদ্ধিটা আসলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা হুমকির কারণ হতে পারে। দুই একটা ছোটখাটো প্রতিষ্ঠান করছি, এখন এই বিদ্যুতের কারণে আমরা এটার চালাই নেওয়া সম্ভব কোনোভাবেই হবে না। ক্ষুদ্র কুটির ব্যবসাগুলো যে আমরা করি, আমাদের পক্ষে এই ব্যবসাটা চালানো অসম্ভব হয়ে পড়বে। এরা চালাইতে পারবে না আগামীতে। আবার উত্তর অঞ্চল কিন্তু মঙ্গার দিকে ধাবিত হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, টেকসই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সময় উপযোগী আঞ্চলিক শিল্পনীতি এখন জরুরি। বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে এবং বিগত 2 মাসে প্রায় 2 বার আবার জ্বালানির তেলের যে মূল্য বৃদ্ধি হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে টিকিয়ে রাখতে গেলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আলাদাভাবে যদি কোনো শিল্পনীতির মাধ্যমে নিয়ে আসে এবং গ্যাসের মূল্য, জ্বালানি তেলের মূল্য এবং বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসবার জন্য আমি বিশেষভাবে আহ্বান করি। অর্থনীতিবিদরাও বলছেন, অঞ্চলভিত্তিক বৈষম্য কমাতে এবং শিল্পকে সচল রাখতে সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন। এই অঞ্চলের কর্মজীবী মানুষদের কথা চিন্তা করে কোনো বিশেষ প্রকল্প চালু করতে পারে, প্রণোদনা দিতে পারেন, কিংবা ভর্তুকি দিয়ে হলেও যেন শিল্প প্রতিষ্ঠানগুলো টিকিয়ে যায়, তারা যেন উৎপাদন চালিয়ে যেতে পারে, এজন্য সরকারকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দেশের জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রায় 86%। এই ধারাকে শক্তিশালী করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে উত্তরাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের আওতায় আনা, বিদ্যুৎ সহায়তা বাড়ানো এবং রংপুরের জন্য আলাদা শিল্পনীতি করার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বান্দরবানে দিন দিন তীব্র হচ্ছে পানি সংকট। শুকিয়ে যাচ্ছে ঝর্ণা ও ছড়া। ছোট কুয়ো খুঁড়ে পানির সন্ধান করছেন পাহাড়বাসী। তবে সেই পানিও নিরাপদ নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রাকৃতিক উৎস রক্ষা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দেওয়া হয়েছে। গ্রীষ্মের মৌসুম এলেই পাহাড়ি জনপদ বান্দরবানে শুরু হয় পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুম শেষ হতে চললেও সেই সমস্যা দূর হয়নি এবছর। টিউবওয়েল ও রিং অয়েলের পানি কমে যাওয়ায় পানির অভাবে রান্না, গোসল সহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে খালের পাশে বিশেষ ধরনের গর্তে খুঁড়ে পানি সংগ্রহ করছেন পাহাড়িরা। তবে সেই পানিও নিরাপদ নয়। আমাদের পানি যেতে হয় অনেক দূরে, একটু পানিও খারাপ হয়ে গেছে। থেকে পানি খাইতে পারে না, সমস্যা আর কি। সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের 4টি গ্রামে দেখা মিলেছে এমন চিত্র। পাশাপাশি রেইছা, চিম্বুক, তারাছা সহ শতাধিক গ্রামবাসী এভাবে পানি সংগ্রহ করছেন। গত বছরের চেয়ে এই বছর আরো পানির অনেক সংকট। ব্যবহারের পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয়। সংকট দূর করতে সচেতনতা ও সংরক্ষণের ব্যবস্থার তাগিদ পরিবেশবাদীদের। প্রতিটি বাড়িতে
ওয়াটার রিজার্ভার যদি তৈরি করা যায় নিজের উদ্যোগে, সরকারি উদ্যোগে, তাহলে শুকনা মৌসুমগুলোতে পানি পাওয়া যাবে। পাহাড়ে বছরব্যাপী সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে মন্ত্রণালয়ে 2টি প্রকল্প পাঠানো হয়েছে। সুপেয় পানির 2টি প্রকল্প আমরা সাবমিট করেছি। এটা আগামী অর্থ বছরে এই 2টি প্রকল্প যদি পাশ হয়ে আসে তাহলে বান্দরবান জেলার সুপেয় পানির সমস্যা অনেকাংশে নিরসন হবে। পাহাড়ের মানুষ শুধু পানি নয়, খুঁজছে টিকে থাকার নিশ্চয়তা। প্রাকৃতিক উৎস রক্ষা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ দেখছেন না কেউ। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে থানায় নিয়ে হেনস্থার অভিযোগে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রাত 12টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়। খুলশী থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান। এর আগে শুক্রবার রাতে বিমানবন্দর থেকে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে হেনস্থার শিকার হন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। পরে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় নাইমকে। সেখানেও ওসিসহ আরেক দফা হেনস্থা করা হয় তাকে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করে সিএমপি। প্রত্যাহার করা হয় এসআই শফিকুল ইসলাম ভুইয়া ও কনস্টেবল রাসেল চৌধুরীকে। দেশে ক্রমে দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল। ময়মনসিংহ মেডিকেলে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় হাম উপসর্গে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এতে গত 3 মাসে বিভাগটিতে 51 জন শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। হামের উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আসলে বাড়ছে। আসলে কেন মৃত্যু বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা, আর শিশুর পাশাপাশি বয়স্করা যে হাসপাতালে ভর্তি হচ্ছেন কি কি উপসর্গ নিয়ে তারা আসছেন, তাদের কি পরামর্শ দেওয়া হচ্ছে, বর্তমান হাসপাতালের পরিস্থিতি সব মিলে জানাবেন। সাথী প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ এবং একই সাথে থেমে থেমে মুষলধারে টানা কয়েকদিনের বৃষ্টি। আসলে এই পরিস্থিতিতে শুধুমাত্র শিশুরাই নয়, বয়োবৃদ্ধরাও এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর চাপ বাড়ছে। আমরা আসলে দেখেছি আজকে যে তথ্য আমরা পেয়েছি, গত 24 ঘন্টাতেও একজন শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে। আমরা রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ যে স্বাস্থ্য পরিচালক যিনি রয়েছেন, পরিচালক স্বাস্থ্য, তার কার্যালয়ের সামনে। আমরা আজকের যে তথ্য পেয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, সেই তথ্য মতে আসলে গত 24 ঘন্টায় এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 25 জন এবং গত 24 ঘন্টায় ছুটি হয়েছে 28 জনের এবং এই 24 ঘন্টাতে একজন শিশুর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি আছে 96 জন। আসলে যদি পুরো চিত্রটা বলি যে গত 17 মার্চ থেকে আজকে পর্যন্ত এই হাসপাতালে 2087 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 1940 জনের ছুটি হয়েছে, তারা বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে, এবং মোট মৃত্যু হয়েছে 51 জনের। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছে যে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে আসলে সবাই খুব দেরিতে এসে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে, যার কারণে আসলে এই মৃত্যুর মিছিল বেড়েই চলছে। তারা আসলে জানিয়েছেন যে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট যাদের রয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন করতে হবে, এবং একই সময়ে তাদের যদি এনআইসিইউ বা আইসিইউ এর সাপোর্টের প্রয়োজন পড়ে তাহলে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইসিইউ এর আওতায় নিয়ে আসতে হবে। যদিও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য বিশেষ কোনো আইসিইউ ইউনিট নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে মন্ত্রণালয়ে একটি আইসিইউ বিশেষ ইউনিটের জন্য আবেদন করেছেন। আসলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের আসলে আইসিইউ ইউনিটের ব্যবস্থাপনা করা সম্ভব হয়নি, যার কারণে আসলে এই মৃত্যুর মিছিল বাড়ছে। চিকিৎসকরা বলছেন যাদের প্রকট নিউমোনিয়া রয়েছে, হার্ট ফেইলিওর এবং তীব্র শ্বাসকষ্ট রয়েছে তাদেরই আসলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এখন এই মুহূর্তে সারা বিভাগ জুড়েই আসলে বিশেষ টিকাদান কর্মসূচি শেষের দিকে। কোনো জেলা এবং উপজেলাগুলোতে শতভাগ টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। আসলে মৃত্যুর ঝুঁকি কমার জন্য যে সম্ভাবনাগুলো রয়েছে সেটি আসলে
এখনও চলছে। এখন এই মুহূর্তে হামের প্রকোপ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কম আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে দেখতে পাচ্ছি। এই ছিল সাথে আমার কাছে ময়মনসিংহ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সবশেষ আপডেট। সাথী, ধন্যবাদ রাব্বি। গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক, অথচ চট্টগ্রামের মিরসরাইয়ের মেহেদিনগর কমিউনিটি ক্লিনিকটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। খসে পড়ছে ছাদের পলেস্তারা, আর সামান্য বৃষ্টি হলেই চুইয়ে পড়ে পানি। নেই বিদ্যুৎ সংযোগ, মিলছে না প্রয়োজনীয় ওষুধও। এত সব সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ক্লিনিকটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মেহেদিনগর কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সেবা নিতে আসেন অর্ধশতাধিক মানুষ, কিন্তু সংস্কারের অভাবে বেহাল ক্লিনিক ভবন। খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পড়ে পানি। এ অবস্থায় বৃষ্টির দিনে কক্ষের ভেতরে নয়, বারান্দায় দাঁড়িয়ে রোগীদের সেবা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের। নেই বিদ্যুৎ সংযোগও। বৃষ্টির দিনে সমস্যাও উপর হারিতে হয়, গরমে নাই। এটা 1999 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। জরাজীর্ণ ভবনে ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয়। একসময় এই ক্লিনিকে 27 ধরনের ওষুধ সরবরাহ করা হলেও বর্তমানে দেয়া হচ্ছে 22 ধরনের ওষুধ। ওষুধ এগুলা পলিথিনে মরিয়ে রেখেছি, যেখানে যে দিক দিয়ে বারান্দায় পানি পড়ে না, একটু জায়গা, ওখানে বসে আমরা সেবা দিচ্ছি। এটা যদি কোনো সংস্কার না করা হয় তাহলে আমরা এখানে যারা নিয়োজিত আছি তাদের মাথার উপরে এই ছাদটা পরে আমাদের জীবনটা পর্যন্ত চলে যাবে। ক্লিনিকটি সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে, জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। মেহেদিনগর, মসজিদিয়া এই দুটি কমিউনিটি ক্লিনিক আমাদের কিছুটা সংস্কারের প্রয়োজন আছে, আমরা কথা বলেছি এবং এর জন্য এই বছরের মধ্যে আমরা প্রস্তাব পাঠাচ্ছি। আশা করি এই দুটির সংস্কার কাজ সম্পন্ন হবে। 1999 সালের নির্মিত ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকে বড় ধরনের কোনো সংস্কার হয়নি। এ অবস্থায় দ্রুত ক্লিনিকটি সংস্কারের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটে প্রিপেড মিটারের গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন রিচার্জ টোকেন নিয়ে। টাকা রিচার্জের পর দেয়া হচ্ছে অস্বাভাবিক পরিমাণের ডিজিট। 80 থেকে 240 সংখ্যার টোকেন নম্বর তুলতে ভুল হচ্ছে বেশিরভাগেরই। অনেকের মিটার হচ্ছে লক, সেই মিটার সচল করতে আবার গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন পরিস্থিতিতে রয়েছে বিদ্যুৎ বিভাগের অসহযোগিতার অভিযোগ, যদিও তা অস্বীকার করছেন কর্মকর্তারা। সিলেটে প্রিপেড মিটার নিয়ে ভোগান্তিতে নাকাল এমন অসংখ্য গ্রাহক। প্রিপেড মিটারের রিচার্জের পর অস্বাভাবিক লম্বা ডিজিটের টোকেন আসছে মেসেজে। সংখ্যাটি 60 থেকে 240 পর্যন্ত। এই নম্বর মিটারে বসিয়ে বিদ্যুৎ সচল রাখতে ঘাম ঝরাতে হচ্ছে দক্ষ গ্রাহকদেরই। আর যারা একটু বয়স্ক কিংবা অনভিজ্ঞ তাদের জন্য এটি যেন এক বিভীষিকা। হরহামেশাই লক হয়ে যাচ্ছে মিটার, ফলে তীব্র গরমে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 200টা দে, 300টা দে, নম্বর দিয়ে আমরা তো এইটা করে আমরা খিলা চালাই। আমি নিজের দোষ তখন জানি না, একবার, দুইবার, তিনবার মারার পরে মিটার লক। আমার মতো মানুষ যদি এটা না করতে পারে, বয়োবৃদ্ধরা আছেন, অনেক প্রতিবন্ধী মানুষ হয়তো আছেন, তারা কিভাবে এটা করবে? অভিযোগ রয়েছে সমস্যা সমাধানে সহযোগিতা করছে না বিদ্যুৎ বিভাগ। এই যে মানুষের ভোগান্তি, আসলে দায়ভার কে নেবে আসলে এটা বলা মুশকিল। তারা কইছে 20টা করে মাইরা ঢুকাইবেন, তাই আমি সব সিরিয়ালগুলো আমি ঢুকাই আইছি, পরে কার্ড আহে নাই। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে বিদ্যুতের মূল্যহার পরিবর্তন হয় আবাসিক প্রিপেড মিটারে 6টি ধাপে বিল হিসাব হয় এবং প্রতিটি ধাপের ইউনিট মূল্য নতুনভাবে নির্ধারিত হয়েছে। মিটারে এই আপডেট কার্যকর করতে সাধারণ রিচার্জ টোকেনের পাশাপাশি একটি অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। তবে গ্রাহকদের স্বার্থ অনুযায়ী সাহায্য করা হচ্ছে বলে দাবি তাদের। আবাসিকে হলে যে স্টেপ টেরিফ আছে আমাদের, মানে লাইফলাইন গ্রাহক আছে, ফার্স্ট স্টেপ আছে, যাদের মানে ব্যবহার কম তাদের রেটটা কম, যাদের ব্যবহার বেশি তাদের রেটটা বেশি। স্টেপের জন্য যে রেটটা চেঞ্জ হবে এই লজিকটা ওই আমাদের যে টোকেন কোড আছে এটার মাধ্যমে মিটারে দেওয়া হয়। আমাদের কাছে যারা আসতেছে রিস্ক করতেছে সবাইকে আমরা সহযোগিতা করতেছি যতটুকু সম্ভব। প্রিপেড মিটার রিচার্জে টোকেন ভোগান্তি নিরসনে সরকার বিকল্প চিন্তা করবে এমন দাবি ভুক্তভোগীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। 72 দিনের ব্যবধানে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়েছে 2টি বাস। এতে আতঙ্ক কাটছে না এই পথ ব্যবহারকারীদের। তারা বলছেন
পুরনো ফেরি, নড়বড়ে পল্টন আর রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক ঘটছে দুর্ঘটনা। এদিকে ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোয় গেল 5 জুন প্রাণহানি এড়ানো গেলেও এই নিয়মে আপত্তি অনেকের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয় এ রুট দিয়ে। গেল 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের পল্টন থেকে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় একটি বাস। প্রাণ হারান 26 জন। মাত্র 72 দিনের ব্যবধানে একইভাবে ডুবে যায় আরেকটি বাস। অনেক পুরনো ফেরি, নড়বড়ে পল্টন, লোহার ক্লিপের পরিবর্তে ছেঁড়া কাপড়ের ব্যবহার, রক্ষণাবেক্ষণের অভাব এর জন্য দায়ী। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের অসাবধানতাও অন্যতম কারণ। আমাদের তো তাতে হেঁটে আসা লাগতেছে। অবশ্যই এই অ্যানাউন্সের ব্যবস্থা করলে পরে যে সবাই অবগত থাকে। শিশু, বাচ্চা, তারপর বৃদ্ধ, এরা বাস থেকে নেমে আবার বাসে ওঠা, এটা কিন্তু একটা বড় ধরনের মানুষের কাছে একটা ভোগান্তি। 25 মার্চের দুর্ঘটনার পর বাস থেকে যাত্রীদের নেমে হেঁটে উঠতে হয় ফেরিতে। এ নিয়ে আপত্তি অনেকের। ফেরিঘাট সংস্কার করে বাস চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি এই রুট ব্যবহারকারীদের। যান্ত্রিক ত্রুটি প্লাস আমাদের যে এই রুটের ড্রাইভারগুলো আছে ওনাদেরকে আরেকটু বেশি করে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া। আশা করি কর্তৃপক্ষ অতি দ্রুত এটার একটা সমাধান করে আমাদের জনমনের যে আতঙ্কটা, আমাদের ভিতরে যে প্রতিনিয়ত একটা আতঙ্ক বিরাজ করে, সেটার সমাধান করবেন। যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার কারণে গেল 5 জুন প্রাণে বেঁচে যান এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসে থাকা 37 জন। এরপরও নিয়ম মানতে নারাজ অনেক যাত্রী ও চালক। এ নিয়ে নৌ পুলিশের সাথে প্রায়ই চলে বাকবিতণ্ডা। ড্রাইভার এবং হেল্পার তারা আমাদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে। তারপরে সমস্ত নেগেটিভ কথা, যাত্রীরাও আমাদেরকে অনেক সময় অনেক রকম কথা বলে। যদিও ফেরিঘাট আধুনিকায়নের আশ্বাস নৌ পরিবহন মন্ত্রণালয়ের। এটা কার্যকর কিনা সেটা পরীক্ষা করা হবে। যে এটা কার্যকর হলে তাহলে আমরা ঠিক আছে, আর কার্যকর না হয় তাহলে আমরা এটা আরো সুসংগত বা শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনার পরও কাটছে না শঙ্কা। নিরাপদ ফেরি পারাপারে কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। আলুর পর এবার বোরো ধান চাষ করেও লোকসানে জয়পুরহাটের কৃষক। শ্রমিক সংকট সহ অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচও। লোকসান ঠেকাতে খাদ্য গুদামে সরাসরি কৃষকের ধান ক্রয়ের আহ্বান কৃষি বিভাগের। জয়পুরহাটের বিভিন্ন হাট বাজারে মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা মন, আর চিকুন জাতের ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় বেড়েছে সেচ ও মাড়াই খরচ, আর শ্রমিক সংকটে মজুরি খরচও বেড়েছে দ্বিগুণ। দাম বেশি সার, কীটনাশকেরও। এতে গেল বছরের তুলনায় এবার বোরো চাষে বিঘা প্রতি উৎপাদন খরচ বেড়েছে 5000 টাকারও বেশি। ফলে ধান বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ। মজুরের দাম বেশি, ধানের দাম কম পাচ্ছে, সারের দাম বেশি, কীটনাশকের এগুলার দাম বেশি, এই কারণে আমাদের পড়তে হচ্ছে না। সরকার যে রেট বেঁধে দেয় সেই রেটে তো আমরা বিক্রি করতে পারছি না দেখেই আমরা এখন অনেক লসে আছি। সব জিনিসের দাম বেশির জন্য আমাদের খরচ হয়ে গেছে বেশি। সরকার যদি আমাদেরকে না দেখে, সিন্ডিকেট যদি ভাঙতে না পারে, আমরা চাষাবাদ করবো কিভাবে? লোকসান ঠেকাতে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের আহ্বান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দাম তারা ঠিকমতো পাচ্ছে না। আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যেন ধানটা তুলেই সাদাতে বিক্রি করে না দেয়, তারা একটু ধানটা শুকায় যাতে স্টোর করে বা সংরক্ষণ করে রাখে। ভবিষ্যতে যখন সরকারি গুদামে ধান ক্রয় করা শুরু হবে তখন তারা সেখানে ধান দিলে প্রতি মন প্রায় 1440 টাকা করে তারা একটা ভালো দাম পাবে। জেলায় এবার ৬৯,৬85 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যা থেকে ৩,৯৭,২০৪ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। পাট পেঁয়াজের জেলা হিসেবে পরিচিত হলেও শুষ্ক মৌসুমের কাঁচা মরিচ উৎপাদনেও বেশ এগিয়ে ফরিদপুর। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য বলছে এবার ২৭০০ হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে মরিচ। চলতি মৌসুমে মরিচের ফলন ভালো হলেও বাজার দর খারাপ হওয়ায় লোকসানের মুখে কৃষক। কৃষিপণ্য উৎপাদনে দেশের মধ্যে অন্যতম জেলা ফরিদপুর। জেলার মাঠ জুড়ে এখন গ্রীষ্মকালীন মরিচ চাষে তাই ব্যস্ত সময় পার করছে চাষিরা। জেলার সব উপজেলাতেই কম বেশি কাঁচামরিচ উৎপাদন হলেও সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে মধুখালী উপজেলাতে। ঝালের কারণে এখানকার মরিচের চাহিদা দেশ জুড়েই। ওষুধ, সার
যে টাকায় আমরা খরচ করে এই মরিচ উৎপাদন করছি সে পরিমাণে আমরা কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না। এই জায়গার মরিচটা খুব ভালো, আজ 5-6 বছর আমরা আসি, এখান থেকে কিনে নিয়ে যাই। মানের বা মরিচ এই জায়গাটা খুব ভালো জায়গা। তবে ঝুঁকি নিয়ে চাষ করেও কাঙ্ক্ষিত মূল্য জোটে না কৃষকের। বাজারে প্রকারভেদে 10 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। 400, 500, 600, 700 টাকা মন, এতে আমাদের পোষাচ্ছে না। একেবারে কৃষক ধ্বংসের মতো। আমি অনেক টাকা খরচ করছি, এবারে এই অর্ধেক টাকাও আমার হবে না। এইভাবে যদি হয়, দেখ একটা পদক্ষেপ যদি আসতো, কৃষক 2-4 টাকা পায়। মরিচ আল্লাহ দিলে খুবই ভালো হয়েছে, কিন্তু বাজারে একদমই দাম নেই। সরকারের কাছে অনুরোধ, সরকার যেন কৃষকের দিকে তাকায়। এ অবস্থায় কৃষকের লোকসান কমাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। নতুন টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে আমরা কৃষককে মোটিভেশন দিয়ে থাকি এবং তাদের যখন যে সমস্যা হচ্ছে, রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, আমাদের সাথে কথা যখন বলছে আমরা তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। মধুখালী উপজেলায় এবার 2300 মেট্রিক টন মরিচ মিলবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।